শুরু করছি সন্ধি হৃদয়ে হৃদয়ে। লিখেছেন আশরিফা সুলতানা জেবা। পর্ব ২। এটা কি করলেন আপনি? চোখে দেখেননি? রাগান্বিত কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল ছেলেটা। শ্রেয়া থতমত খেয়ে গেল। সাফাই দেওয়ার ভঙ্গিতে আওড়ালো, সরি, আমি খেয়াল করিনি যে আপনি এখানে ছিলেন। সত্যি একদম দেখতে পাইনি। ভেতরে ভেতরে ভীষণ অনুতপ্ত শ্রেয়া। কোন বেখেয়ালে যে কোন দিকে নাচে অমন করে কাপড় মেলতে গেল, যার দরুন পানি ছিটকে গিয়ে পড়ল লোকটার চোখে মুখে। এতে নিঃসন্দেহে যে কেউ ক্রুদ্ধ হবে, লোকটাও হলো। শ্রেয়া আবারও নিচু সুরে মিনমিন করে বলল, আমি সত্যিই দেখতে পাইনি। দেখবেন কি করে, চোখ আছে? দিনে দুপুরে কানা। একে তো অন্যায় করেছে, আবার অভিনয়ও করছে বেঁচে যাওয়ার জন্য। স্বার্থপর একটা। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে উঠল লোকটা। শ্রেয়ার মেজাজ তঙ্গে উঠে গেল। স্বার্থপর? সে কখন স্বার্থপর হলো? এত বড় মিথ্যা অপবাদ! অপরাধ করেছে বলে নত হলো, অথচ লোকটা কিনা ওকে স্বার্থপর বলল। কিছু কড়া শব্দ শোনাতে চায় মন, তবুও নিজেকে সামলে যথেষ্ট নম্র গলায় বলল, দেখুন, আমি অভিনয় করছি না, সত্যি বলতে আমি অনুতপ্ত। আপনি কথাটা বেশি ঘোরাচ্ছেন। সামান্য পানিই তো পড়েছে। মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি, এত রিয়েক্ট করারও কিছু নেই। শেষের বাক্যগুলো নিচু স্বরে বলতে গেল, ভিতরে ভেতরে জন্মানো রাগের কারণে কিছুটা উঁচু হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে এলো ছেলেটার। বেয়াদব মেয়ে। এখনই কমপ্লেন করব আমি অ্যাপার্টমেন্টের মালিকের কাছে। এত ভদ্র একটা লোক আপনার মতন বেয়াদব অভদ্র মেয়েকে বাসা ভাড়া কেমন করে দিল? বড়দের সঙ্গে কি করে ব্যবহার করতে হয় সেই শিক্ষাটুকু হয়তো আপনার মাঝে বিদ্যমান নেই। আমি বেয়াদব? আপনার মধ্যে শিক্ষার অভাব মনে হচ্ছে আমার, তাই তো ঝগড়া লেগে গেলেন। কে? আমি ঝগড়া করছি? মুখে মুখে তর্ক? হাত মুঠো করে ফেলল ছেলেটা। তা শ্রেয়ার দৃষ্টি এড়ালো না। ভয়ে শুষ্ক ঢোক গিলে সে। মেরে দেবে না তো আবার? ভয়ত দৃষ্টি নিক্ষেপ করতেই ছেলেটা ওকে সম্পূর্ণ অগ্রাহ্য করে দ্রুত বেগে প্রস্থান ছাড়ল। দুই অধর আপনা আপনি কিঞ্চিত ফাঁক হয়ে গেল ওর। নিশ্চয়ই লোকটা কি অপমান করে গেল ওকে। হুট করে শ্রেয়ার মস্তিষ্কে উদয় হলো, এই গম্ভীর মুখ ছেলেটা কে? গত ৩ বছরে যদি এখানে গত ৩ বছর ধরে এখানে থাকছে, কই কখনো তো দেখেনি আগে। আচ্ছা, প্রিয় যে বলল ক্ষীণ সময় পূর্বে নতুন ভাড়াটিয়া এসেছে, ইনি কি? ইউনিভার্সিটির একজন লেকচারার এত বদমেজাজি উগ্র হতে পারে? মনে মনে গালি দেওয়ার স্পৃহা জাগলো, তা দমিয়ে ফেলল শ্রেয়া। সবগুলো কাপড় মেলে তড়িঘড়ি করে নিচে নেমে গেল। অচেনা লোকটার সঙ্গে তর্কে তর্কে অনেক সময় পেরিয়ে গেছে। এখন আবার নাস্তা বানাতে হবে, নয়তো না খেয়ে যেতে হবে ভার্সিটিতে। দরজা ভেজেই গিয়েছিল যাওয়ার সময়। নরম হাতে ঠেলে ভেতরে ঢুকলো। বালতিটা একপাশে রেখে ওকে দেয় প্রিয়র রুমে। মেয়েটার দিব্যি ফোনে হেসে হেসে কথা বলে চলেছে। দুগালে লালের আস্তরণ স্পষ্ট লেপ্টে আছে এবং ঈষৎ গাঢ়। শ্রেয়সীর বুকটা ধপ করে উঠল। প্রেমের কি এত শক্তি? নিমেষেই মনটা ভালো করে দেয়, গালে লজ্জা মাখিয়ে দেয়। প্রিয়র এই সুখী সুখী চেহারাটা দেখলে হৃদয়ে অনাবিল প্রশান্তির ঢেউ খেলে যায়। সঙ্গে সঙ্গে কোথাও শূন্যতায় কুঁকড়ে ধরে হৃৎপিণ্ড। ঠিক ৩টে বছর আগে এমন করেই তো কারোর জন্য নিজেকে লজ্জায় রাঙানোর স্বপ্ন দেখেছিল। কত শত আশায় বেঁধেছিল নিজেকে। সুস্থ মস্তিষ্কের একজন জীবনসঙ্গী চাইল, কিন্তু নিয়তি বিনিময়ে তছনছ করে দিল তার সব আশা, ভেঙে দিল ভালোবাসা পাওয়ার স্বপ্ন। শ্রেয়া একবার ভাবল প্রিয়কে ডাকবে না, কিন্তু পর মুহূর্তে প্রাচীরে সজ্জিত ঘড়ির কাঁটায় দৃষ্টি পড়তে চক্ষু চড়ক গাছ। হাতে আর মাত্র আধা ঘন্টা সময় আছে। কখন কি করবে? ভার্সিটিতে পৌঁছাতেই সময় লেগে যাবে 15 মিনিট। উপায় না পেয়ে ডেকে উঠল রিনরিনের স্বরে, প্রিয়। প্রিয় কানে মোবাইল ধরে রেখে হাতের ইশারায় প্রশ্ন করল। জবাবে অস্থির কণ্ঠে বলে উঠল শ্রেয়া, আর মাত্র 29 মিনিট সময় আছে। কলটা কি এখন রাখা যাবে? তোর লেকচারার সাহেব কি আজ ভার্সিটিতে যাবেন না? শ্রেয়ার কথায় টনক নড়ল প্রিয়র। উত্তেজিত স্বরে বলে উঠল, আচ্ছা রাখছি, তুমিও ক্লাসে যাও, আমারও যেতে হবে। শোনো, মোলায়েম স্বরে ডাকলো ফোনের অপর প্রান্তের ব্যক্তিটা। প্রিয় সম্মতি দিয়ে শোধালো, বলো। নিজের খেয়াল রেখো, সাথের মানুষটারও। এখনও? বলতে গিয়ে শ্রেয়ার উপস্থিতিতে বাক্যটা অসমাপ্ত থেকে গেল। শব্দ আটকে গেল কণ্ঠনালীতে। শ্রেয়ার দিকে চেয়ে আমতা আমতা করে বলল, আমি আসছি, তুই যা। মৃদু হাসলো শ্রেয়া। রুম ছেড়ে কিচেনে আসলো। কম সময়ে যা বানানো যায় তাই বানাবে। কোনো রকমে পেট ভরলেই হলো। হাতে নুডলস প্যাকেট নিয়ে অন্য হাতে একটা পেঁয়াজ তুলে নেয়। চপিং বোর্ডে রেখে মগ্ন হয়ে পড়ে কাটতে। প্রিয় কিছুটা সময় নিল। ফোনের অপর প্রান্তের মানুষটা এখনও তার অর্ধসমাপ্ত বাক্যখানা পূর্ণ শোনার অপেক্ষায়। আশেপাশে চোরা দৃষ্টি মেলে বলল, ও এখন শুধু আপনার দায়িত্ব না আয়ুষ, আমার বেস্ট ফ্রেন্ডের চেয়েও বেশি। ধন্যবাদ আপনাকে এই মেয়েটার সন্ধান আমাকে দেওয়ার জন্য, নয়তো কখনো এমন বন্ধু পেতাম না। আয়ুষ ঠোঁট ছাড়িয়ে বলল, ধন্যবাদের মধ্যে শুকনো শব্দ নট অ্যাকসেপ্টেড মিস প্রিয়। ভিন্ন কিছু ট্রাই করুন। প্রিয়র সমগ্র ওষ্ঠ জুড়ে লজ্জালু রেখা দেখা দেয়। বলল, আপনি এখানে প্রেমের ক্লাসে ব্যস্ত থাকবেন নাকি স্টুডেন্টরাও পড়াবেন? লেকচারার আয়ুষ চৌধুরী। রাখলাম। আয়ুষকে আর কিছু বলার সুযোগ না দিয়ে প্রিয় ঝটপট পা বাড়ালো কিচেনের দিকে। এ ফ্ল্যাটে ওরা দুজনেই থাকে একা।
বিধায় দুজনে মিলেমিশেই সব করে। অবশ্য কাজের বুয়া আসে, টুকটাক কাজ করে দিয়ে যায়, কিন্তু তার হাতের রান্নার পাঞ্চে স্বাদ নিতে ইচ্ছুক নয় দুজনে। প্রিয়কে আসতে দেখে শ্রেয়া তাড়াতাড়ি করে একটা বাড়িতে নুডলস নিল। গরম গরম খাবার খেতে পারে না মেয়েটা। যে মেয়েটা ওকে সুন্দরভাবে বাঁচতে পাশে এসে দাঁড়িয়েছে, রাস্তা থেকে এনে বিশাল এই ফ্ল্যাটে ঠাঁই দিয়েছে, অবলীলায় তার একটু একটু খেয়াল রাখা যায় ও যত্নও নেওয়া দোষের নয়। প্রিয়কে লেট লতিফ নামে সংজ্ঞায়িত করলে ভুল হবে না। মেয়েটা সব কিছুতে দেরি। তার প্রেমিক পুরুষ ঠিক যতটা পাংচুয়াল, সে ঠিক ততটাই এলোমেলো। একে অপরের বিপরীত, দুই মেরুর অধিবাসী। শ্রেয়ার সাক্ষাৎ হয়েছিল আয়ুষের সাথে প্রায় বছর দেড়েক পূর্বে। প্রিয় ও আয়ুষের সম্পর্কের উভয় পরিবারই অবগত, বরং পারিবারিকভাবে ওদের বিয়ে ঠিক। অতঃপর কথা হতে হতে প্রণয়, দুটো হৃদয়ের সন্ধি। এসব প্রিয়র কাছেই শুনেছে ও। প্রিয়র তরফ থেকে ভালোবাসার সূচনাটা প্রথম হলেও আয়ুষের পক্ষ থেকে 1 বছর আগে প্রকাশ পেয়েছে। শ্রেয়া নিজ চোখে অনুভব করেছে মেয়েটার ছটফটানি, আয়ুষ নামের মানুষটার ভালোবাসা পাওয়ার জন্যে। এখনও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হতে হতে বাঁচে যখনই মনে পড়ে চট্টগ্রাম শহরে আসার প্রথম রাতটার কথা। প্রিয় না থাকলে জীবনটা বোধহয় আজ কোনো পতিতাপল্লীতে কাটত, নয়তো চিরতরে নিঃশেষ হয়ে যেত। প্রতিনিয়ত জীবনের একটা দুঃস্বপ্ন ভেবে ভেবে বয়ে বেড়াতে হচ্ছে বিয়ে নামক সেই সম্পর্ক। এই সম্পর্কের জন্য ঢাকা শহর ছাড়তে হয়, বেছে নিতে হলো অন্য এক কোলাহল মিশ্রিত শহর। শ্রেয়া চোখ বুজে সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে মনের সাথে যুদ্ধ চালালো। অতীত কেন মনে করছিস শ্রেয়া? পিছুটান কেন? কেন এত দরদ উতলে ওঠে মাঝে মাঝে ওই না দেখা পাগল স্বামীর জন্য? 3টে বছর শেষ, সেই সাথে অতীতে পড়ে আছিস এই মুহূর্তটা চাইলেও আর ফিরে আসবে না জীবনে। সঠিক পথে এগিয়েছিস তুই, ঘাড় বাঁকিয়ে যাস না আর। রাস্তায় আজ অটোরিকশার কমতি, অনটন দেখা দিয়েছে। মাঝে মাঝে 1-2টো আসছে, তাও লোকে পরিপূর্ণ। শ্রেয়া ও প্রিয় বেজায় বিরক্ত। কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এত তাড়াহুড়ো করে লাভ হলো না। রিকশার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় 10 মিনিট চলে গেল। হাতে অবশিষ্ট আছে শুধু মিনিট খানেক সময়। প্রিয় আর স্থির থাকতে পারল না। একটু সরে আবারও কয়েক কদম এগিয়ে গেল রিকশা খোঁজার জন্য। শ্রেয়া ভ্রুযুগল কুঁচকে তাকালো। সোজা হয়ে দাঁড়িয়ে থাকলেও দূর হতেই রিকশা আসলে চোখে পড়বে। কিছু দূর হেঁটে গিয়ে শরীর বাঁকা করে এক দৃষ্টি চেয়ে থাকলেও রিকশা এদিক দিয়েই যাবে। এত কষ্ট করে উকি দিয়ে দেখার মানে কি? প্রিয়র বোকামিতে ভীষণ হাসি পাচ্ছে ওর, তবুও তা চেপে বলল, চল হেঁটে যাই। প্রিয় হাল ছেড়ে সায় দিয়ে প্রত্যুত্তর করল, চল। দুজনে কয়েক পা ফেলে সম্মুখে এগিয়ে যেতে পেছন থেকে রিকশার টিংটাং আওয়াজে পরবর্তী কদম থমকে গেল মুহূর্তেই। শ্রেয়া বাড়ানো পাটা পিছিয়ে এনে ঘাড় ফিরিয়ে চাইল। এক আধবয়স্ক চাচা লাল লাল দাঁত দেখিয়ে মনের সুখে প্যাডেল ঘুরিয়ে এদিকে আসছে। তৎক্ষণাৎ প্রিয় ব্যস্ত হাতে রিকশা থামানোর জন্য ইশারা করলো। থেমে গেল রিকশা। চাচা হাসি মুখে বলে উঠলেন, আমারা যাইবেন? চাচা। উঠা পড়েন। প্রিয় রিকশায় উঠে 2 অধর প্রশস্ত করে প্রশ্ন করল, চাচা মনে হয় অনেক খুশি? নিমেষে রিকশাওয়ালা চাচা ঘাড় ঘুরিয়ে চাইলেন। পূর্ণবার সামনে দৃষ্টি নিক্ষেপ করে ধরা গলায় বললেন, মনের দুঃখে হাসি পায় আম্মা। শ্রেয়া প্রিয় থতমত খেয়ে যায় তাৎক্ষণিক। একটা মানুষের জীবনে ঠিক কতটা কষ্ট থাকলে এমনটা বলা যায়? শ্রেয়া ক্লান্ত নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করে, কী হয়েছে চাচা? কি হয় নাই আম্মা, মায়াডার লেগে শরীরটা পুড়ে। বিয়া দিলাম 1 বছর হইল। জামাইটা পাগল আসিল, গরিব মানুষ বিয়া দিয়া লাইছি। কালকা শুনি জামাইরে পায় না। পাগলের কি ঠিক ঠিকানা আছে? চইলা গেছে কই জানি। শ্রেয়ার অন্তঃকরণে দূর থেকে একটা তীর এসে বিধে আকস্মিক। শিরা উপশিরায় কাঁপুনি ছুটে যায়। দেহটা অচল হয়ে পড়ে যেতে নিয়ে রিকশা থেকে। সঙ্গে সঙ্গে প্রিয় সামলে নেয়। ভয়ার্ত বিচলিত স্বরে বলতে থাকে, কি হলো শ্রেয়া? শরীর খারাপ লাগছে তোর? শ্রেয়া জবাব দিতে দিতে বরাবরই ব্যর্থ হলো। অভ্যন্তরে চলা যুদ্ধ বাহ্যিকভাবে প্রকাশ করতে চাইছে না সে। আজও তো প্রিয়কে বলা হয়নি 3 বছর আগের সেই সত্য। বলতে চায় না ও, চায় না ওই ধোঁকা মনে রাখতে। না চাইলেও মনের কোণে কেন যেন ঘাপটি মেরে বসে আছে অদৃশ্য হয়ে। প্রতিনিয়ত চিৎকার করে জানায় সেই অচেনা কেউ, তুমি কারো অর্ধাঙ্গিনী শ্রেয়া। সেই সাথে স্বার্থপর একটা মেয়ে তুমি। শরীরটা ঝাড়া দিয়ে উঠল ওর। প্রিয় ফিরে যেতে চাইতে তাতে ঘোর আপত্তি জানায়। ক্লাসের প্রায় অর্ধেক সময় অতিক্রম হয়ে গেছে। শ্রেয়া ও প্রিয় দৌড়ে এলো। কোনো মতে আজ ক্লাস মিস করা যাবে না। গত কয়েকদিন ধরে মিস হচ্ছে। সামনে পরীক্ষা, রিটেকের ঝামেলা পোহাতে সম্মতি নেই দুজনের মধ্যে কারোই। তাই দুজনে ক্লাসের সামনে এসে উপস্থিত হলো। এখন যে স্যারের ক্লাস তিনি আগে থেকে বলে দিয়েছেন, কেউ লেট করে আসলে যেন পেছনের দরজা দিয়ে নীরবে নিঃশব্দে প্রবেশ করে।
অনুমতি ও নির্দেশনা থাকায় শ্রেয়া ও প্রিয় ঢুকতে গেল। তখনই হুড়মুড় করে শ্রবণগ্রন্থিতে পৌঁছালো ক্রুদ্ধ ঝাঁঝালো কাট কণ্ঠস্বর। স্টপ দেয়ার, ডোন্ট ট্রাই টু গেট ইনসাইড। কারো রোষপূর্ণ কণ্ঠে দুজনে ভয় পেল না, দেহ কাঁপল না। আপাতত দুজনের মুখশ্রীতে কিঞ্চিত বিস্ময়। এটা ভেবে তাদের বুড়ো স্যারের কণ্ঠে এত তেজ এলো কেমন করে, এত ধারালো। তড়িৎ গতিতে সামনে তাকালো শ্রেয়া। সেই সাথে চেহারায় দৃশ্যমান হয়ে আকাশচুম্বী অবাকতা। এ যেন অবিশ্বাস্য। সকালে যার সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করলো সেই কিনা ওদের লেকচারার। কেমনে, কী করে সম্ভব? শ্রেয়ার মাথা ঘুরছে। দুজনে বাহিরে দাঁড়িয়ে থাকুন, ক্লাস শেষ হওয়া অবধি। শক্তকালে আদেশ প্রদান করে লোকটা আবার অন্যান্য স্টুডেন্টদের সাথে কথা বলতে লাগলেন। প্রিয় ও শ্রেয়া দাঁড়িয়ে রইল। স্থির থাকলো ক্লাসের সমাপ্তি টানা পর্যন্ত। কিন্তু প্রিয় যেন ফুরফুরে মেজাজে আছে। তমধ্যে ক্লাস থেকে বেরিয়ে নতুন লেকচারের ওদের দিকে এগিয়ে আসে। কণ্ঠে গভীরতা এটে বলল, নাম? প্রিয় তরতর করে ব্যগ্র কণ্ঠে প্রত্যুত্তর করল, ও শ্রেয়সী, আমি প্রিয়। আপনাকে ওনার নাম জিজ্ঞেস করেছি? বিরক্ত মিশ্রিত স্বরে বলে উঠল, না স্যার, ক্লাসে যান, ফার্দার লেট আসবেন না। পুনরায় আদেশ পেয়ে দুজনে হাঁফ ছেড়ে যেতে নিল। আবারও ডেকে উঠল লোকটা, মিস শ্রেয়সী। কণ্ঠটা বড্ড গাঢ় শোনালো। হৃদযন্ত্র ক্ষীণ সময়ের জন্য স্পন্দনের মাত্রা বাড়িয়ে দেয়। প্রিয়র কাছ থেকে সরে এসে শ্রেয়া অনতস্বরে বলল, জি স্যার। লক্ষ্মী মেয়ে হবেন বেয়াদবি ছেড়ে, ভবিষ্যতে কাজে আসবে, বুঝেছেন? বিস্ফোরিত নয়নে তাকালো শ্রেয়া। দিব্যি ঠাহর করতে পারে সকালের ঘটনার রেশ ধরে এ বাক্যের উৎপত্তি। মাথা নাড়ালো ও, মুখে আড়ল, গুড। স্মিত হেসে ছোট্ট এই শব্দটা উচ্চারণ করে চলে গেল সেই মানুষটা। নিস্তব্ধ রেখে যায় শ্রেয়াকে। প্রিয় পাশে এসে দাঁড়িয়ে বলল, নতুন লেকচারের নাম জানিস শ্রেয়া? শ্রেয়া আনমনে মিহিসরে বলল, আমি কোত্থেকে জানব? তুর্য চৌধুরী। পৃথিবীতে কি এক নামের একটা মানুষই হয়? নাম এক হতে পারে, তবে মানুষ ভিন্ন ভিন্ন, কখনো এক হয় না। কি করে সম্ভব? যমজ ভাই বোন কিংবা বোনদেরও তো নাম এক হয় না। তেমনি তুর্য চৌধুরীর নামটা ওই ব্যক্তির না, কেবল আরও অনেকেরই হতে পারে। তাই নামটা শুনে তাকে নিজের স্বামী মনে করা বোকামি শ্রেয়া, চরম বোকামি। তিনি তো পাগল ছিলেন। আর ইনি তোর ইউনিভার্সিটির লেকচারার স্যার। কারোর সঙ্গে কাউকে গুলিয়ে ফেলার মতন মূর্খতা তুই করিস না। তোর পাশের ফ্ল্যাটের তুর্য লেকচারার, উনি কোনো কালেই এমন পেশায় ছিলেন না। তোর জানা মতে তিনি বাবার ব্যবসা সামলাতেন। এটাই তো বলেছিলেন মাদার বিয়ের আগের রজনীতে। শান্ত হ, অস্থির মনটা শীতল কর শ্রেয়া। আপন মনে এসব বিড়বিড় করে বিছানায় ধপ করে বসে পড়ল শ্রেয়া। ভালো লাগছে না, কিছুতেই মিলছে না স্বস্তি। তুর্য চৌধুরী নামটা অভ্যন্তরে এলোমেলো করে দিয়েছে, শ্বাসরুদ্ধকর অবস্থায় সৃষ্টি করেছে। 3 বছর পূর্বের বিয়ের আগের দিনের স্মৃতি হতে সব কিছু চক্ষুতে স্পষ্ট, স্বচ্ছ কাচের ন্যায় ভেসে উঠেছে। ঠিক 3 বছর পূর্বে এতিমখানায় বড় কদম গাছটার নিচে বসে সবার সঙ্গে আড্ডায় মত্ত ছিল শ্রেয়া। তখনই জাহানারা খাতুন এলেন। সকলে তাকে দেখে নিশ্চুপ স্থবির হয়ে পড়ল। এতিমখানার সবাই ওনাকে ভয় পায় তা না, সম্মান করে খুব, ভালোবেসে মাদার বলে সম্বোধন করে ডাকে। মাদার সকলের মাঝ থেকে শ্রেয়াকে ডেকে নিয়ে আসলেন একান্তে। সবার উৎসুক চাহনি তখন শ্রেয়াতেই নিবদ্ধ। কেউ কেউ আন্দাজ করে ফেলেছে কী বলবে তাকে ভেবেই ছোটদের মনটা বিষণ্ণতায় ছেয়ে যায়। বর্তমানে এতিমখানায় বয়সে সবচেয়ে বড় বলতে শ্রেয়াই। শ্রেয়া ও মাদার কিছুদূর যেতে সবার মধ্যে আলোচনা শুরু হয়ে যায় উক্ত বিষয়ে। হাঁটার এক পর্যায়ে মাদার থামলেন। এতিমখানার পেছন খনন করা বড় পুকুর পাড়ের কাজটায়। এত সময় কণ্ঠটা ভরাট শোনালেও মোলায়েম করল এ মুহূর্তে। তুই তো জানিস, এখানকার নিয়ম অনুযায়ী 18 বছর হলে, স্বাবলম্বী হলে নিজের রাস্তা নিজে মাপতে হয়। শ্রেয়ার মনটা কেঁদে উঠল, গলা ধরে এলো, কণ্ঠে কম্পনের ছাপ। জানি মাদার, আমি কি আর এখানে থাকতে পারবো না? চলে যেতে হবে। প্রকট অসহায়ত্ব মেয়েটার কণ্ঠে। মাদার অতি সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বললেন, যেতে হবে তোর। কোথায় যাবি? এতিমখানাটা আমার মালিকানায় হলে আমি তোকে সত্যি রেখে দিতাম, তবে তোর কর্মসংস্থান একটি সুযোগ করে দিব। শ্রেয়া মাথা দুলিয়ে বলে, সমস্যা নেই মাদার, এত বড় পৃথিবীতে নিশ্চিত কোথাও না কোথাও ঠাঁই হবে আমার, যেমন করে বাবা মার মৃত্যুর পর এখানেই জায়গা পেয়েছিলাম। জাহানারা খাতুন কী পরিমাণ ভাবলেন, ইতস্তত করে বললেন, তোর জন্য একটা প্রস্তাব এসেছে শ্রেয়সী। কেমন প্রস্তাব মাদার? শ্রেয়ার চমকিত স্বর। এই এতিমখানার মালিক চৌধুরী পরিবারের, এটা জানিস তো? হ্যাঁ। কদিন আগে ফাতেমা চৌধুরী এলেন না, বয়স্ক মহিলাটা? সেদিন তোকে বেশ চোখে লাগে ওনার। পরের দিন ফোন দিয়ে জানান উনি তোকে চৌধুরী বাড়ির পুত্রবধূ রূপে নিয়ে যেতে চান, ওনার নাতির বউ হিসেবে। তুই কি বলিস? এটা তোর জীবনের ব্যাপার, তাই তোর মর্জিই প্রাধান্য পাবে।
শ্রেয়া তৎক্ষণাৎ কিছু বলতে সক্ষম হলো না। মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নেমে গেল। চৌধুরী বাড়ি সম্পর্কে ব্যাপক শুনেছে এই এতিমখানা। রোজই চর্চা হয় তাদের স্বনামধন্য পরিবার। এই পরিবারের বউ হয়ে যাওয়া, তাও একটা পরিবারহীন এতিম মেয়ের জন্য খুবই অদ্ভুত, আশ্চর্যজনক। শ্রেয়া শঙ্কিত নয়নে চাইল মাদারের দিকে। মাদার ওর নজর যেন পড়ে নিলেন। তুই ভাবছিস ছেলেকে দেখিসনি? এত বড় বাড়িতে বিয়ে কিভাবে কি? ছেলেটাকে আমি দেখেছি প্রায় 2 বছর আগে। ফাতেমা চৌধুরীর সাথে এসেছিলেন এখানে। খুবই ভালো। এখন সিদ্ধান্ত তোর ওপর। শ্রেয়া সময় নিল না। অনতিবিলম্বে লাজুক স্বরে জানালো, আমার জন্য যেটা ভালো হবে সেটাই করবেন মাদার, আমি রাজি। কেউ যদি জিজ্ঞেস করতো এতিমদের জীবনে কিসের অভাব, তাহলে শ্রেয়া নির্দ্বিধায় বলতো ভালোবাসার অভাব। একটা পরিবার কারো ভালোবাসা পাওয়ার জন্য বছরের পর বছর ব্যাকুল শ্রেয়া। মাদারের এই প্রস্তাব যেন ওর খাঁ করার হৃদয়স্থলে হিমের স্পর্শ মাখিয়ে দিল। স্বপ্ন দেখতে আরম্ভ করে শ্রেয়া। ভালোবাসা পাওয়ার স্বপ্ন, কারো অন্তরের অধিবাসী হবার শত কল্পনা জল্পনার সূচনা করে বসে। চৌধুরী বাড়ি থেকে ফাতেমা ও ত্রিহা চৌধুরী এসে পরের দিনই আন্টি বরিয়ে যায়। বলে যায় আগামীকাল গোধূলি শেষে বিয়ে হবে। সেই বিভাবরী নির্ঘুম কাটে শ্রেয়ার। ভাবতে থাকে সারা জীবনের জন্য যে মানুষটার পক্ষে বসবাস করবে সে ঠিক কেমন হবে। লজ্জায় মুখ ফুটে কাউকে বলতে অবধি পারিনি। মানুষটাকে এক পলক দেখার ইচ্ছে প্রকাশ করতে গেলেই বুকে ড্রিম ড্রিম শব্দ হতো। রন্ধ্রে রন্ধ্রে শিহরণ বয়ে যেত। মাথাটা ঝিমঝিম হয়ে উঠত। মাত্র 2 দিনে প্রেম হয়, অনুরাগ জাগে হৃদয়, হয়তো। নয়তো কেন শ্রেয়া অচেনা, অদেখা, অজানা মানুষটাকে স্বামী ভেবে মন দিয়ে বসলো শুধু 2 দিন। এই 2 দিনে শ্রেয়ার হৃদয়ের রাস্তায় হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি অনুভূতির চলাচলে ব্যস্ত। সমস্ত অনুভূতি মিলে মানসপটে বারংবার লিখেছিল তুর্য নামটা। হ্যাঁ, শ্রেয়া মাদারের মুখে শুনেছে ওর হবু স্বামীর নাম তুর্য চৌধুরী। ব্যাস, এখানে জানাশোনার সীমারেখা টেনেছিল। আর জিজ্ঞেস করেনি কিছুই। লজ্জায় যে অতি আড়ষ্টও ছিল মেয়েটা। কথা মতো পরের দিন মাগরিবের নামাজের পর মুহূর্তে বিয়ের আয়োজন শুরু হয়। বিশেষ কিছু নয়, এতিমখানার মানুষজনদের জন্য বিভিন্ন পদের খাবার ও সিধে সাদাভাবে বিয়ে। চৌধুরী পরিবারের সব মানুষ আসেনি। বিয়ের দিন ফাতেমা চৌধুরী, আয়ুষী ও ত্রিহা চৌধুরী এসেছিলেন। সাথে এসেছিলেন সেই কাঙ্ক্ষিত মানুষটা। কিন্তু শ্রেয়া তাকে দেখেনি। কেউ কেউ বলল কবুল বলেই নাকি তুর্য চলে গিয়েছে। বউ রেখে কবুল বলে চলে গেল। না দেখলো বউয়ের চেহারা, আর না এলো নিজের সম্মুখে। এসব ভেবে প্রচণ্ড খটকা লাগে শ্রেয়ার। অবিলাস হয় মাদারকে জিজ্ঞেস করার, কিন্তু পরক্ষণে ভাবে চৌধুরী বাড়িতে তো দেখা হবে তার স্বামীর সঙ্গে। মিনিট খানিকের মধ্যে আবার সহস্র আশা বনে। ক্রমাগত কলিং বেলের আওয়াজে কর্ণে পৌঁছাতে পুরানো স্মৃতিচারণ হতে ঝাঁকি খেয়ে বেরিয়ে এলো শ্রেয়া। এ সময় কলিং বেল কে বাজাচ্ছে? বুয়া না তো? প্রিয় গোসলে গিয়েছে, তাই শ্রেয়া দরজা খোলার জন্য উঠে এলো। ধীর গতিতে হেঁটে এসে দরজা মেলতে চোখ ছানা বড়া ওর। কোটর ছেড়ে বেরিয়ে আসবার উপক্রম। অপর পাশের মানুষটারও একই রকম দশা। দুজনেই অবাকতার সমুদ্রে ডুবো। অপর পাশের মানুষটার এর চেয়েও বেশি কিছু অনুভূত হলো কিনা তাতে সন্দিহান শ্রেয়া। তবে ওর বক্ষস্পন্দন ক্রিয়া প্রায় বন্ধ হবার জোগাড়। পুনরায় ওই তুর্যর কথা মাথাচাড়া দিয়ে উঠল। তুর্য এতক্ষণ চমকপ্রদ দৃষ্টিতে চেয়ে থাকলো, এখন দৃষ্টি স্বাভাবিক করলো। উজ্জ্বল ফর্সা চেহারায় জ্যোতি খেলে গেল তার। ঠোঁটের কোণে সুপ্ত হাসি নিয়ে বলল, তুমি আর আমি দেখি একই ঘাটের মাঝি। শ্রেয়ার মুখ হাঁ হয়ে গেল। সোজা প্রশ্ন ওর, মানে? তুর্য হাত দিয়ে নিজের ফ্ল্যাটটা দেখিয়ে বলে, এই যে পাশাপাশি থাকি দুজনে। শ্রেয়ার কপালে ভাঁজ পড়ল। আগ্রহহীন দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, আপনি এখানে কেন স্যার? তুর্য ক্লান্ত নিঃশ্বাস ছাড়ল। অতঃপর লঘু স্বরে বলল, আদা হবে? একটু হলেই চলবে। আমি কি আদা ব্যাপারী? শ্রেয়ার উল্টা প্রশ্ন। মনে মনে ভীষণ রাগ হচ্ছে ওর তুর্যর প্রতি। কতটা নির্মম নির্দয় এই লোক। পুরোটা ক্লাস বাহিরে দাঁড় করিয়ে রাখলো আজ। লজ্জায় ওর মাথা কাটা যাচ্ছিল। সেই জেদটাই ব্যক্ত করে ক্ষান্ত হলো এখন। তুর্যর চোখ লাল হয়ে এলো রাগের দাপটে। কত বড় বেয়াদব মেয়ে, স্যারের সাথে এমন ব্যবহার। তাছাড়া প্রতিবেশী কিছু চাইলে এমন করে কেউ? ক্রোধান্বিত চাউনি নিক্ষেপ করে দৈবত বলে উঠল, না, তুমি আদা ব্যাপারী হতে যাবে কেন? তুমি বেয়াদবের ওস্তাদ, বেয়াদব মেয়ে। কথাটা বলে হনহন করে নিজের ফ্ল্যাটে চলে গেল তুর্য। শ্রেয়া ভয়ার্ত চোখে নিষ্পলক চেয়ে রইল। এত ঝাঁঝ! এখন মনে হচ্ছে ভুল করে ফেলল। এমন করা ঠিক হয়নি। দৌড়ে গিয়ে কিচেন রুম থেকে কয়েকটা আদা নিয়ে এলো। সময়ের কি পরিহাস! এতক্ষণ তুর্য ছিল ওর দুয়ারে, এখন ও সম্মানিত লেকচার সাহেবের দরজার অভিমুখে দাঁড়িয়ে। একবার কলিং বেল চাপলো, খুলল না। দ্বিতীয়বার চাপতে নিল, দরজাটা মেলে গেল। তুর্য গলায় তোয়ালে পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। নির্বিকার অভিব্যক্তি তার, যেন শ্রেয়াকে দেখে চমকায়নি। দুর্বোধ্য হেসে বলে, আদা দিতে এসেছেন আদা ব্যাপারী? আসুন, ভিতরে আসুন।
শ্রেয়া ভরকালো, স্তব্ধ হয়ে গেল। সতর্ক দৃষ্টি মেলে ভিতরে উকি দিয়ে চাইল। না, যাবে না। এই লোক কেমন করে বুঝলো ও আদা দিতে এসেছে? তোমার হাতে আদা দেখে বুঝেছি। মনে মনে কষ্ট করে এত গবেষণার প্রয়োজন নেই। কত গ্রাম আদা এনেছো? বেশি দরকার না হলে নিতাম না। পরিমাণটা বলে দাও, পেমেন্ট করে দিব। শ্রেয়ার মনে হচ্ছে কেউ ওর মাথায় হাতুড়ি দ্বারা আঘাত করছে। মস্তিষ্ক অচল হয়ে পড়েছে। কণ্ঠে একরাশ বিস্ময় ঠেলে বলল, পেমেন্ট? তুর্যর নিরলস জবাব, কখনো শোনোনি শব্দটা? শ্রেয়া থমকালো। কিছু সেকেন্ডের স্তব্ধতা কাটিয়ে প্রতিবাদী কণ্ঠে বলে উঠল, কেন শুনবো না? আর আদা নিয়ে এসেছে বলে আপনার ভাব বেড়ে গিয়েছে? ভাব বেড়েছে এটা বুঝতে পেরে যে আমার সঙ্গে দুর্ব্যবহারের কারণে তোমার পরীক্ষার খাতায় নাম্বার কমতে পারে, সেই ভয়ে আদা নিয়ে দৌড়ে এলে। কি? আমি? আপনি ভাবলেন কি করে আমার নাম্বার কাটার থ্রেট দিচ্ছেন আপনি? আপনি খুবই খারাপ, জঘন্য শিক্ষক। তুর্য বাঁকা হেসে 2 পা এগিয়ে আসলো। হতবাক হয়ে যায় শ্রেয়া। হৃদয়ের গতি নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে। শরীর হেলিয়ে একটুখানি পিছিয়ে যেতে তুর্য ঝুঁকে এলো। সঙ্গে সঙ্গে চোখ মুখ খিচে ফেলল শ্রেয়া। তুর্য ওর ভয় মিশ্রিত মুখশ্রীতে দৃষ্টি বুলিয়ে হাতের আদাগুলো নিয়ে গলা ঝেড়ে বলল, ধন্যবাদ মিস। এতটুকু বলে থেমে গেল। জিজ্ঞেস করলো, মিস অর মিসেস? শ্রেয়া উত্তরে নীরব থেকে কয়েক পলক চাইল। শব্দহীন দৌড়ে চলে গেল নিজের ফ্ল্যাটে। তুর্য এক হাতে মাথার চুল টেনে আনন্দপূর্ণ মেজাজে ঘরে ঢুকলো। অত্যন্ত শান্তি লাগছে এখন মেয়েটাকে বিব্রত করতে পেরে। তখন দরজার সামনে সুযোগ পেয়ে মেয়েটা যাচ্ছে তাই ব্যবহার করলো। এবার বুঝবে তুর্য চৌধুরী কী জিনিস এবং কত ধানে কত চাল। বসার ঘরে ফোন বেজে চলেছে লাগাতার। তুর্য চাটা নামিয়ে ছেঁকে কাপে ঢেলে নিল। মাথা ব্যথাটা তীব্র বেড়ে গিয়েছিল। 1 কাপ রং চা দরকার ছিল খুব। নতুন বাসায় সব ধরনের মশলা কেনা হয়নি। চা বানাতে গিয়ে দেখলো আদা নেই। আদা কুচিবিহীন রং চায়ের স্বাদ যেন পানসে তার নিকট। চায়ের কাপে 1 চুমুক বসিয়ে বসার ঘরে এলো। অনবরত বাজতে থাকা মোবাইলটা হাতে তুলে কলটা রিসিভ করলো। স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, বল আয়ুষ। কী করছিস ভাই? কখন ধরে কল করে যাচ্ছি। বড় চাচিও কি না ফোন দিয়েছে। না পেয়ে আমাকে বলল ট্রাই করতে। তুর্য মোবাইল চেক করে দেখে মা নামে সেভ করা নাম্বারটা থেকে 5টা কল এসেছে। চা বানাচ্ছিলাম। তোর একা একা কষ্ট হচ্ছে না? একটা বুয়া রেখে দিস, রান্নাবান্না করে যাবে। তৎক্ষণাৎ তুর্য তাচ্ছিল্যের সহিত বলে উঠল, বউ থেকেও আমি একা। নিজেকে ব্যাচেলর দাবি করতে হয়। স্ট্রেঞ্জ না আয়ুষ? অপর পাশ থেকে একটা শব্দ এলো না আর। মানুষটা হয়তো কিছু সময়ের জন্য থমকে গিয়েছে। তা বুঝতে পেরে তুর্য রাশভারী গলায় বলল, কিভাবে জেনেছি অবাক হচ্ছিস? তোরা কি ভেবেছিস আমার কাছে সব কিছু লুকিয়ে যাবি? আমার বউ কোথায় আয়ুষ? কে এসে? কেন লুকিয়েছিস আমার কাছে? যে আমি বিবাহিত? আমার পাগল হওয়ার সুযোগ নিলি তোরা? তুর্যর কণ্ঠস্বর বদলে গেল। ক্রোধ স্পষ্ট। নিমিষে 2 নেত্র রক্তিম হয়ে উঠেছে তার।